২০০১ সালে গণভবন ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে জটিল পরিস্থিতিতে ভারত। দিল্লির যুদ্ধ প্রস্তুতিতে অবাক হয়েছি বলেছে পররাষ্ট্র উপদেষ্টা। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত ২। ছাত্রলীগের মতো অপরাজনীতিক ক্যাম্পাসে যেন ফিরে না আসে বলেছে মাহফুজ আলম। আশুলিয়ায় র্যাবের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা। সিন্ডিকেটের অনুমোদনে শুরু হবে ঢাবির শিক্ষা কার্যক্রম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২০০১ সালে গণভবন ছাড়তে বাধ্য হন হাসিনা। বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের বিশাল এলাকা জুড়ে যে স্থাপনাটি গণভবন নামে পরিচিত সেটি নিয়ে আলোচনা বেশ পুরনো। বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বাস করেছেন। এছাড়া অন্য কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান সেখানে বসবাস করেননি। যদিও নানাবিধ রাষ্ট্রীয় কাজে গণভবন ব্যবহৃত হয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পর গণভবনের ভেতরে ঢুকে বহু মানুষ ভাঙচুর, লুটপাট চালিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং নজিরবিহীন। শেখ হাসিনা ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন। প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরেও তিনি সেখানে বসবাস করতে চেয়েছিলেন, কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে হাসিনা ২০০১ সালে গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন। গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত নেবার কয়েকদিন আগেই লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে, যেখানে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছে তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ২০০১ সালের ২০ জুন জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন ২০০১ সংসদে পাশ হয়। এর কয়েক সপ্তাহ পরেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। এই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আজীবন এসএসএফ দ্বারা নিরাপত্তা দেয়, পৃথক আবাসন বরাদ্দ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। ২০০১ সালের ২ জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়া হয়। এদিকে শেখ হাসিনাকে নিয়ে জটিল পরিস্থিতিতে ভারত। শেখ হাসিনাকে নিয়ে ভারতের জটিল পরিস্থিতি সৃষ্টি হয় দেশটির সরকারকে ভবিষ্যৎ বিকল্প হিসেবে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকেই অধিক গুরুত্ব দিতে বলা হচ্ছে। ভারতীয় নীতি নির্ধারকদের দেশটির বিশ্লেষকেরা সাবধান করে বলেছে, বহুল আলোচিত সংখ্যালঘু কাঠ খেলে এই যাত্রায় ভালো ফল পাওয়া যাবে না। যা করতে হবে তা হচ্ছে বাংলাদেশিদের সেন্টিমেন্টকে গুরুত্ব দেওয়া। ভারতের অনলাইন দ্য মিন্টে দেশটির সাংবাদিক শ্বেতা সিং বলেছেন, বাংলাদেশের তৃণমূল পর্যন্ত মানুষের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশ নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তিশালী মিত্র ভারত। এই অঞ্চলে এই দল এবং সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক পরিচয় ভারতের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর। বাংলাদেশ থেকে নাটকীয়ভাবে দেশ ত্যাগ করে হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ায় ভারতের জন্য কৌশলগত বড় জটিলতা সৃষ্টি হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ ৩টি প্রশ্ন সামনে চলে এসেছে। যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চায় বাংলাদেশ, তখন কি ঘটবে? দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ধারা যদি ভারত ব্যবহার করে, তাহলে তাতে বাংলাদেশ সরকারের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে কি প্রভাব পড়বে? বাংলাদেশে কৌশলগত দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে ভারত কিভাবে এই কৌশলগত জটিলতার সমাধান করতে পারে? শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে বিকল্প কি, সেই সম্পর্কে শ্বেতা সিং তার নিবন্ধে স্পষ্ট করে বলেছেন, যদিও দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায় ভারত, কিন্তু রাজনীতি আবেগ দিয়ে পরিচালিত হয় না। রাজনীতি পরিচালিত হয় বাস্তবতা ও বিচক্ষণতা দিয়ে। বাস্তবিক রাজনীতিতে ব্যক্তিভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে জাতীয় স্বার্থ। ভারতের প্রতিক্রিয়া বা জবাব কি হয় তা এখন অনেকটা দেখার বাকি। যদি তারা প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করে, তাহলে প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ধারাগুলো ব্যবহার করে তার উপর ভিত্তি করে সেটা করতে হবে। এই ধারা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। ভারত চুক্তির অনুচ্ছেদে ৬, অনুচ্ছেদ ৮ ব্যবহার করে তার বৈধতার ক্ষেত্র তৈরি করতে পারে। অনুচ্ছেদ ৬ ব্যতিক্রমী ক্ষেত্র হিসেবে পলিটিক্যাল ক্যারেক্টার অফ অফেন্স ব্যবহার করা যায়। এই অনুচ্ছেদ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমকে অনুমোদন করে।
এদিকে দিল্লির যুদ্ধ প্রস্তুতিতে অবাক হয়েছি বলেছে পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লির যুদ্ধ প্রস্তুতিতে উদ্বিগ্নের চেয়ে বেশি অবাক হয়েছে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, যুদ্ধের প্রস্তুতির বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে আমি অবাক। গতকাল রোববার সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে তিনি এই ধরনের কথা কেন বললেন। গত 5ই সেপ্টেম্বর ভারতের লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে নিজের বক্তব্যে রাজনাথ সিং বলেন, ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজনাথ দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাতের বিশ্লেষণ করে ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে তা নিরূপণ করে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনাথ সিং কেন এমন মন্তব্য করেছে তার কারণ খুঁজে পায়নি। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। এটা তিনি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। এদিকে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত 2। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের ক্রান্তিভিটা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ও 2 জন আহত হয়েছে। সোমবার গভীর রাতে ধনতলা সীমান্তের মেইন পিলার 393 এর পাশ দিয়ে ভারতের অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সেই বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। এ সময় তার সাথে থাকা আরও 2 বাংলাদেশি আহত হয়। এদিকে ছাত্রলীগের মতো অপরাজনীতি ক্যাম্পাসে যেন ফিরে না আসে বলেছে মাহফুজ আলম। দেশের শিক্ষা অঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতি নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। সবার মতামত গ্রহণ করে সরকার তার অবস্থান পরিষ্কার করবে। তবে আওয়ামী লীগ ছাত্রলীগ যে অপরাজনীতি করছে সেই রাজনীতি যেন ক্যাম্পাসে ফিরে না আসে, সেটা আমাদের অঙ্গীকার। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয় শাপলায় বেলা 11টা থেকে এই মত বিনিময় সভা শুরু হয়, চলে বেলা 1:30টা পর্যন্ত। এতে 150 জন শিক্ষার্থী অংশ নেন। মত বিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে শিক্ষার্থীদের কাছে গিয়ে কথা বলতে এবং খোঁজ খবর নিতে দেখা যায়। সভায় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের ছাত্র সংগঠক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হাজির হন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে ডক্টর ইউনুস। সেখানে শিক্ষা অঙ্গনে শিক্ষক ছাত্র রাজনীতি বিষয়টি উঠে এসেছে। এই প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ছাত্র শিক্ষক রাজনীতি নিয়ে প্রতিটি ক্যাম্পাসে আলোচনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়নি। কোন ফরম্যাটে রাজনীতি হবে সেই আলোচনা সব জায়গায় চলছে। আমরা চাই সমাজের বিভিন্ন অংশ, ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে এই বিষয়টি নিয়ে আলোচনা হোক। তারপর যে সারসংক্ষেপ আসবে সেই পরিপ্রেক্ষিতে সরকার তার অবস্থান পরিবর্তন করবে। তিনি বলেন, ছাত্রদের প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। এদিকে আশুলিয়ায় র্যাবের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা। সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা র্যাবের একটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে। একই সময় সেনাবাহিনীর একটি গাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বেতন নিয়ে বিক্ষোভ করার সময় সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে এই ঘটনাটি ঘটে। রবিবার সন্ধ্যা 6:30টার দিকে জামগড়া শিমুলতলা এলাকায় ইউফেরিয়া অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাকে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে শনিবার সকাল থেকে নিয়মিত কাজে যোগদান করছিল পোশাক কারখানাটির শ্রমিকরা। খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার তাদের বেতনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। দুপুরে তাদের অ্যাকাউন্টে অন্যান্য ভাতা দেওয়া হলেও মূল বেতন না ঢোকায়
ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ জানায় যে সন্ধ্যার মধ্যে বেতনের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। সন্ধ্যা ৬টার দিকেও বেতনের মেসেজ না পেয়ে কারখানার হিসাবরক্ষক কর্মকর্তাকে নিচে নামিয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। তখন ওই এলাকা দিয়ে সেনাবাহিনীর টহল টিম যাওয়ার সময় তারা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এরপরে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।